আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আশা আশা করি সবাই ভালো আছো। আমরা আজকের পর্ব যেটা যেটা নিয়ে পড়াশোনা করবো, আলাপ আলোচনা করব, সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এটা পার্ট 3। এর আগে আমরা পার্ট 1 এবং পার্ট 2 শেষ করছিলাম 7th ক্লাসে না 6 নম্বর ক্লাসে। আজকের কত নম্বর ক্লাস? আজকে 7 না 8, আচ্ছা 8ম ক্লাস হবে মেবি। যাই হোক, আমি এগুলো পিডিএফ এ যেগুলো ভুল লিখছি ওগুলো ঠিক করে দেবো অনেক। তো আজকের 8ম ক্লাস যদি হয়ে থাকে, তাহলে আজকের আমরা আলাপ আলোচনার বিষয় হচ্ছে কর্মহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। কর্মহ্রাসমান মানে তোমরা শুনেই বুঝতে পারতেছো যে এটা আস্তে আস্তে হ্রাস পায়, কমে যায়, কর্মেই কমে যায়। কর্মহ্রাসমান প্রান্তিক প্রান্তিক উপযোগ বিধি। উপযোগ নিয়ে আমরা প্রচুর কথাবার্তা বলছি, প্রান্তিক উপযোগ বিধি নিয়ে। এইটাই আমরা আবার নতুন করে একটু ঝালাই দিব, নতুন করে পড়াশোনা করবো, এই সম্পর্কে একটু বিস্তারিত পড়াশোনা করব। তো সামাজিক বিজ্ঞানে উপযোগবাদ, উপযোগবাদ মানে কোনো কিছু ভোগ করে, এটা হিসেবে উপযোগ তত্ত্বের অবতারণা করেন ইংরেজ দার্শনিক জেরেমি বেন্থাম। এই প্রথম এটা জেরেমি বেন্থাম এটাকে প্রথম এটা নিয়ে আসেন, এই উপযোগবাদ তত্ত্বটা। পরবর্তীকালে উইলিয়াম স্ট্যানলি জেবন্স, তোমরা এখানে নাম দেখতে পাচ্ছ, উইলিয়াম স্ট্যানলি জেবন্স বেন্থামের উপযোগ ধারণাকে সম্প্রসারিত করে অর্থনীতি প্রয়োগ করেন। এই যে বেন্থামের যে উপযোগ ধারণাটা দেন, সেটা আরেকটু বিস্তারিত ব্যাখ্যা করেন এবং সেটাকে আরো অর্থনীতিতে প্রয়োগ করেন। প্রথমে এটাকে সমাজবিজ্ঞানে নিয়ে আসছিল, এই সমাজবিজ্ঞানের যে উপযোগবাদটাকে এটা নিয়ে আসছিল জেরেমি বেন্থাম। পরবর্তীতে এইটাকে সে সম্প্রসারিত করে স্ট্যানলি জেবন্স অর্থনীতিতে এটাকে প্রয়োগ করেন। এরপর অধ্যাপক আলফ্রেড মার্শাল কর্মহ্রাসমান প্রান্তিক উপযোগবিধির পূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রদান করেন। এই আলফ্রেড মার্শাল যে তার প্রিন্সিপাল অব ইকোনমিক্স গ্রন্থে যে কর্মহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা করেছেন, সেটা নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। এই বিধির মূল বক্তব্য কি? এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। মূল বক্তব্য, বিধির মূল বক্তব্য কি? এই বিধির মূল বক্তব্য হলো অন্যান্য অবস্থায় স্থির থেকে, বিভিন্ন অবস্থা আছে, সেই অবস্থাগুলো আমরা জানবো যে কি কি অবস্থা। এখন সংক্ষেপে জানো যে অন্যান্য অবস্থা, সেটা হচ্ছে হতে পারে ভোক্তার রুচি, অভ্যাস, অন্য সম্পর্কিত দ্রব্যের দাম, বিপরীত দ্রব্যের দাম, এই সম্পর্কিত। তাহলে যতগুলো আছে এরকম, তো এরকম সবগুলো অবস্থা স্থির থেকে একটি নির্দিষ্ট সময়, একটা অবশ্যই সময়টা নির্দিষ্ট হতে হবে, একটা নির্দিষ্ট সময় ভোক্তা যদি একটি দ্রব্যের ভোগের পরিমাণ বাড়াতে থাকে, কোনো দ্রব্যের ভোগের পরিমাণ যদি ক্রমান্বয়ে বাড়াতেই থাকে, ভোগের পরিমাণ বাড়াতে থাকে, তাহলে ওই দ্রব্যের অতিরিক্ত এককগুলো থেকে যে উপযোগ পায় তা ক্রমান্বয়ে কমতে থাকে। ভোক্তা একটা দ্রব্য ক্রমান্বয়ে ভোগের পরিমাণ বাড়াইতেছে, এই বাড়ানোর ফলে ওই দ্রব্য থেকে তার উপযোগের পরিমাণ ক্রমান্বয়ে কমতে থাকে। এটা আমরা আগেও কথাবার্তা বলছিলাম এই সম্পর্কিত। যেমন প্রথমে একটা আপেল খাইলা, একটা আপেল খাওয়ার পর যখন তুমি আর দ্বিতীয় আপেলটা খাইতে যাবা, তখন আগের থেকে একটু কম উপযোগ লাভ করবা, খাইতে ইচ্ছা একটু কম খাইতে ইচ্ছে করবে। তৃতীয় আপেলে আর একটু কম, 4 নম্বর আপেলে আর একটু কম, 5 নম্বর আপেল তুমি খাইতেই চাবে না, 6 নম্বর আপেল উল্টো তোমাকে টাকা দিয়ে খাওয়াইতে হবে। এই বিষয়টাই আর কি কর্মহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এটা আবার কৃষিক্ষেত্রেও প্রযোজ্য, আমরা বিস্তারিত জানবো পরবর্তীতে। তদ্দেবক মার্শাল 1890 সালে, এগুলো সালগুলো মনে রাখবা। এই 1890 এটা গুরুত্বপূর্ণ একটা সাল। 1890 সালে তার বিখ্যাত প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, এটা অধ্যাপক আলফ্রেড মার্শালের লিখিত গ্রন্থ, বলেন কোনো বিশেষ দ্রব্যের মজুদ বৃদ্ধির ফলে একজন ব্যক্তি যে অতিরিক্ত উপযোগ লাভ করে তা মজুদ বৃদ্ধির সাথে সাথে ক্রমশ কমতে থাকে। তো কোন একটা বিশেষ দ্রব্যের মজুদ বৃদ্ধির ফলে, ওই দ্রব্য অতিরিক্ত ভোগ করার ফলে একজন ব্যক্তি, মানে মজুদ বৃদ্ধি মানে বাজারে বেশি আসা, তো একজন ব্যক্তি যে অতিরিক্ত উপযোগ লাভ করে, ওখান থেকে যে বেশি উপযোগ লাভ করে, তাই এটা ক্রমান্বয়ে কমতে থাকে। এটা কমতে থাকাটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি। এখানে আরো কিছু সংজ্ঞা দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছ অধ্যাপক অর্থনীতিবিদ কেই বোল্ডিং এর মতে, তারপরে অন্যান্য দ্রব্যের ভোগের অন্যান্য দ্রব্যের ভোগের কোনো পরিবর্তন না করে, অন্যান্য দ্রব্য ভোগের কোনো পরিবর্তন না করে
না করে, ভোক্তা যদি কোনো বিশেষ যদি বিশেষ কোনো দ্রব্যের ভোগ বৃদ্ধি করে, তাহলে পরিবর্তনীয় দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমে হ্রাস পাবে। এই একই কথা বারবার আসতেছে। আমরা কোনো দ্রব্য কমাই চালান, হ্যাঁ, না সমস্যা নেই, এই একটু দূরে নিয়ে চালান, তাহলেই হবে। নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান স্যার, নিয়ে যান। সুতরাং কর্মর সময় এই সংজ্ঞাগুলো তোমরা দেখে নিবা, হ্যাঁ? এই সংজ্ঞাগুলো দেখে নেবে, সংজ্ঞার সাথে সাথে কে বলছেন, কে কোন সংজ্ঞাটা দিয়েছেন সেটাও দেখবা। স্যার একটু একটু আপনার কাছে নিয়ে চালান, একে একে চালান তাহলেই হবে, এক না তিনে চালান তাহলেই হবে, এই কাছে নিয়ে তিনে চালান। সুতরাং কর্মরত প্রান্তিক উপযোগ বিধি বলা হয় একটি নির্দিষ্ট সময়ে ভোক্তা যদি একই দ্রব্য কর্মগতভাবে ভোগ করতে থাকে, তাহলে অতিরিক্ত এককগুলো থেকে যে উপযোগ পায় তা আস্তে আস্তে কমতে থাকে। ওই যে আগে যে উদাহরণটা দিয়েছিলাম সেটার সাথে সম্পর্কিত কথাগুলো বুঝবো। যদি কেউ না বুঝো তাহলে আমাকে প্রশ্ন করতে পারো। বিধিতে অনুমিত শর্ত, কিছু শর্ত আছে, শর্ত পালন করে এই বিধিটা। এক নম্বর আছে, যেমন দেখো, দ্রব্যের প্রতিটি এককের উপযোগ সংখ্যাগতভাবে পরিমাপযোগ্য। আমরা দুইভাবে, আমরা জানি উপযোগ দুইভাবে পরিমাপ করা যায়, একটা হচ্ছে কার্ডিনাল, একটা হচ্ছে অর্ডিনাল, সংখ্যাগতভাবে, একটা পর্যায়গতভাবে। তাহলে এখানে এই যে পরিমাপ সমান প্রান্তিক উপযোগ বিধি, এখানে উপযোগ সংখ্যাগতভাবে প্রয়োগযোগ্য, পরিমাপযোগ্য। যেমন 1 2 3 4 এভাবে সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য। অর্থের প্রান্তিক উপযোগ স্থির। তোমাদের প্রশ্ন হতে পারে যে অর্থের প্রান্তিক উপযোগ কি আবার? কেউ কি এটা উত্তর দিতে পারবা, অর্থের প্রান্তিক উপযোগ কি? যদি তোমরা না বুঝো তাহলে এটা বুঝো যে তুমি গত বছর একটা পণ্য কিনছো ধরো 50 টাকা দিয়ে, এই 1 বছর পর ওই একই পণ্য তোমাকে কিনতে আমরা 60 টাকা খরচ হইতেছে। তাহলে এই 10 টাকা পণ্যটা কিন্তু একই আছে, তাহলে অর্থের প্রান্তিক উপযোগ এটা কমছে। এই যে কোনো বিষয় মানে দামটা কমে যাওয়া, অর্থের দাম কমে যাওয়া, এটি হচ্ছে অর্থের প্রান্তিক উপযোগ। তাহলে আমাদের ধরতে হবে যে অর্থের প্রান্তিক উপযোগ স্থির, আহ, স্থির ধরতে হবে। এই যে অর্থের দাম বা অর্থের ভ্যালু কমবে না, অর্থাৎ যেটা আমরা হিসাবে জানি, মুদ্রাস্ফীতি হিসাবে জানি, সেই মুদ্রাস্ফীতিটা এখানে থাকবে না এবং মুদ্রার সংকোচনও থাকবে না। এটাই বলা হচ্ছে অর্থের প্রান্তিক উপযোগ স্থির। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো এখানে। নাম্বার 3, নাম্বার 3 আছে দ্রব্যের সকল একক সমজাতীয়। তুমি যে পণ্যটা ব্যবহার করতেছো এটা সকল একক সমজাতীয়। মনে করো একটা আপেল খাইতেছো, জানি না আপেল হয় না কি হয় এটা, এই যে এরকম একটা আপেল খাইতেছো, এই একটা আপেল এত বড়, পরে একটা আপেল খাইলে এটা আরো অনেক ছোট, এটা ছোট, তাহলে এটা সমজাতীয় হইল না। তাহলে তুমি প্রথম আপেলটা খাওয়ার পর দ্বিতীয় আপেলটা খুব সহজেই খেতে পারবা, কোনো সমস্যা হবে না। তাহলে এটার সমান হতে হবে, ওকে। তাহলে দ্রব্যের সকল একক সমজাতীয় হবে। নাম্বার 4, ভোগের ক্ষেত্রে কোনো সময় বিরতি বা ব্যবধান নেই। মনে করো আজকের একটা আপেল খাইলা, আবার পরের আপেলটা 2 নম্বর আপেলটা খাইলা, ইয়া কি আমি নিজেও জানি না। তো পরের আপেলটা খাইলা, এটা খাইলা আজকে প্রথম দিন, এটা দ্বিতীয় দিন, লেখা আসতেছে না কেন? দ্বিতীয় দিন, তাহলে এখানে দেখো সময় ব্যবধান অনেক বেশি। সহজেই প্রথম আপেলটা খাওয়ার পর দ্বিতীয় আপেলটা খাইতে এটা কোনো সমস্যা হওয়ার কথা না। এই তৃতীয় দিন যদি 3 নম্বর আপেল খাও তাতেও কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে ভোগের ক্ষেত্রে এখানে সময় ব্যবধান রয়েছে, প্রথম দিন দ্বিতীয় দিনে। তাহলে এখানে কোনো সময় ব্যবধান থাকবে না, একটানা খেতে হবে, ঠিক আছে। নাম্বার 5, ভোক্তার আচরণ যুক্তিশীল। ভোক্তা যুক্তিশীল আচরণ করবে। যদি সে অনেক বেশি পেটুক হয় তাহলে সে অযৌক্তিক, সে একসাথে 20টা 30টা আপেল খেয়ে ফেলতে পারবে, এটা তার দ্বারা কোনো ব্যাপার না। এরকম যদি কেউ হয় তাহলে তার জন্য এই বিধিটা কার্যকর না। তাকে ভোক্তার আচরণ অবশ্যই যুক্তিশীল হতে হবে, যুক্তিশীল আচরণ করতে হবে ভোক্তার জন্য। নাম্বার 6, ভোক্তার রুচি, আর্থিক আয়, পছন্দ স্থির থাকবে, রুচি স্থির থাকবে। যে একটা নির্দিষ্ট সময় আছে, যেমন ধরো সরি রুচির কথা বলতেছিলাম, ভোক্তার রুচি, মানুষের রুচি পরিবর্তন হয়।
ছোটবেলায় তুমি যে জিনিসটা পছন্দ করতে, একটু বড় হওয়ার পর ওই জিনিসটা তুমি আর পছন্দ করো না, অন্য কিছু জিনিস পছন্দ করো। বা ছোটবেলায় তুমি কার্টুন দেখতা, একটু বড় হয়ে কার্টুন দেখো না, তখন তুমি মুভি দেখো, তাহলে রুচি পরিবর্তন হয়ে গেছে, তাই না? বা নাটক দেখো, তো একটা সময় মানুষ নাটকও দেখে না আর। এই যে মানুষের রুচি পরিবর্তন হয়, তাহলে ভোক্তার রুচি, আর্থিক আয় পরিবর্তন হতে পারে। যেমন আহ, একজন ব্যক্তির এক সময় আর্থিক আয় যা থাকে তখন সে জিনিসটা আহ, ক্রয় করে, কিন্তু পরবর্তীতে যদি আর্থিক আয় বৃদ্ধি পায় তখন সে আরো বেশি ক্রয় করতে পারে। তাহলে এই যে আর্থিক আয়ও স্থির থাকতে হবে এবং পছন্দ, তাহলে ভোক্তার রুচি, আয় এবং পছন্দ, এই পছন্দগুলো, পছন্দ রুচির সাথে সম্পর্ক, পছন্দ কখনো পছন্দ করে, কখনো আবার পছন্দ করতে নাও পারে। তাহলে ভোক্তার রুচি, আর্থিক আয় এবং পছন্দ এটা স্থির থাকবে, ঠিক আছে। নাম্বার 7, উপযোগকে অর্থের মাধ্যমে পরিমাপ করা যায়। আমরা উপযোগ যেটা পরিমাপ করতেছি, উপযোগ এটা অর্থের মাধ্যমে। একটা আপেলকে যখন তুমি 10 টাকা দিয়ে কেন প্রথম একক, তাহলে এটা 10 টাকার সমান উপযোগ পাও। পরেরটা 8 টাকা দিয়ে কেন, তাহলে তুমি এখানে 8 টাকার সমান উপযোগ পাও। তো পরেরটা যদি কেন, তাহলে 6 টাকা দিয়ে, তাহলে তুমি 6 টাকার সমান উপযোগ পাও। এই যে টাকা, এটা 10 টাকা, এই যে উপযোগকে অর্থের মাধ্যমে আমরা পরিমাপ করতেছি, ঠিক আছে। উপযোগকে এখানে অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য। নাম্বার 8-এ বলা হয়েছে ভোগকৃত দ্রব্যের উপযোগ স্বাধীন, ভোগকৃত দ্রব্যের উপযোগ স্বাধীন বা অন্য দ্রব্যের উপর নির্ভর করে না। এখানে আমরা জানি যে একটা দ্রব্য অন্য দ্রব্যের উপর নির্ভর, যদি পরিপূরক দ্রব্য হয়, পরিবর্তক দ্রব্য হতে পারে। পরিপূরক দ্রব্য একটার উপর আরেকটা ডিপেন্ড করে, আমরা সামনের দিকে পড়বো। যেমন তেলের দাম যদি কমে যায় তো মানুষ গাড়ির ব্যবহার বাড়ায়, তেলের দাম যদি বেড়ে যায় তাহলে গাড়ির ব্যবহার কমায়। কফির দাম যদি কমে যায় তাহলে মানুষ চা ব্যবহার কমায়, কফি বেশি খায়। তাহলে এটা হচ্ছে পরিপূরক এবং পরিবর্তক দ্রব্য নির্ভর করে, কিন্তু আমাদের এখানে ধরে নিতে হবে যে পরিপূরক দ্রব্যের উপযোগ স্বাধীন, অন্য দ্রব্যের উপর কোনো নির্ভরশীলতা নেই। বিধিটির ব্যাখ্যা, আমরা যদি ব্যাখ্যায় যাই তাহলে বলতে পারি মানুষের অভাব অসীম। মানুষের অভাব অসীম, একটা অভাব আমরা আগেই বলছি, একটা অভাব শেষ হওয়ার সাথে সাথে আর একটা অভাব দরজায় এসে হাজির হয়। কিন্তু একটা সীমিত সময়, একটা নির্দিষ্ট সময় বিশেষ দ্রব্যের অভাব অসীম। একটা নির্দিষ্ট সময়, যেমন ধরো আধা ঘন্টার জন্য, 1 ঘন্টার জন্য তোমার খুব ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগার পরে তুমি খাবার খাইলা, ভাত খাইলা, তারপরে তোমার আরেকটু ক্ষুধা থাকলে তুমি মিষ্টান্ন জাতীয় কিছু একটা খাইলা, তারপর যদি তোমার সামনে বিরিয়ানিও নিয়ে আসে তাও ততটা তুমি খাইতে পারবে না, কারণ তোমার ওইটা অভাব পূরণ হয়ে গেছে। তাহলে মানুষের অভাব অসীম, কিন্তু একটা নির্দিষ্ট সময় কোনো বিশেষ দ্রব্যের অভাব সসীম, তারপর আর সে সেটা পূরণ করবে না, সসীম। এজন্য একটি দ্রব্যের কিছু পরিমাণ ভোগ করার পর ওই দ্রব্যের অভাব বোধের তীব্রতা কমে আসে। এখানে যে উদাহরণটা দেওয়া আছে সেটা লিচু দিয়ে উদাহরণ দিচ্ছে, আমি দেখলাম। তো একটা লিচু খাওয়ার পর দ্বিতীয় লিচুটা খুব সহজেই খাইতে পারে, কিন্তু আসলে একটু বড় কিছু দিলে সেটা বেটার হইতো, আপেল দিলে বেটার হইতো, কমলা দিলেও হইতো, আম দিলেও হইতো। একটা আম খাওয়ার পর দ্বিতীয় আম খাওয়ার প্রতি আগ্রহ একটু কম থাকে, তাহলে তো লিচু দিয়ে দিয়েছি, সমস্যা নেই। আহ ভোক্তা প্রথম লিচুটি যে আগ্রহ নিয়ে ভোগ করে, পরেরটি ভোগ করতে সে আগ্রহ থাকে না, একটু কম হয়। বাট এটা তুমি একটু প্রথমটা খাওয়ার পর দুইটা লিচু সহজেই খাইতে পারে, এটা একটু আগ্রহ বাড়াইয়াও খাইতে পারে। দেখা যায় প্রথম লিচুটা খাই অনেক মিষ্টি লাগছে, দ্বিতীয় লিচুটা সে আগ্রহ নিয়ে খাইতে পারে। তবে আমাদের মনে রাখতে হবে অর্থনীতির যে বিষয়গুলো সবগুলো মনস্তান্ত্রিক, মনস্তাত্ত্বিক এবং কাল্পনিক। এখানে কল্পনার সাথেই বাস্তবতার মিলানো হয়েছে। দেখুন, দেখো, প্রথম লিচুটির তুলনায় দ্বিতীয় লিচুটির থেকে সে কম তৃপ্তি উপভোগ পায়, এবং যদি ক্রমান্বয়ে লিচুর ভোগ বাড়াতে থাকে তার সে লিচুর অতিরিক্ত এককগুলো থাকে যে পরিমাণ উপভোগ বা তৃপ্তি পাবে, একসময় শূন্য হবে, একসময় ঋণাত্মক হয়ে যাবে। যেমন এখানে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি লিচুর পরিমাণ। তো প্রথম একক থেকে 4 ইউটিল, আমরা আগেই বলছিলাম যে আমরা উপযোগকে ইউটিলের মাধ্যমে পরিমাপ করব। তো প্রথম একক থেকে 4 ইউটিল, দ্বিতীয় একক থেকে 7 ইউটিল, তৃতীয় একক থেকে 9 ইউটিল, চতুর্থ 10, পঞ্চম আর বাড়ে নাই 10, ষষ্ঠ 9। তাহলে প্রথমটা থেকে সে 4, প্রান্তিক উপযোগ 4, দ্বিতীয়টা থেকে 3, 2, 1, 0, -1, এটা আমরা বিয়োগ করি। 4 থেকে যদি 7 থেকে 4কে 3 হবে, 9 থেকে 7কে যদি বিয়োগ করি 2 হবে, 10 থেকে 9কে বিয়োগ করি 1 হবে, এটা বিয়োগ করলে 0 হবে, এটা হবে -1 হয়ে যাবে। এটি হচ্ছে এই যে কমতেছে 3, 2, 1, 0, -1, এর হচ্ছে কর্মহ্রাস সমান প্রান্তিক উপযোগ বিধি। উপযোগ ক্রমান্বয়ে কমতেছে। এই জিনিসটা তোমাদেরকে আলাদা করে চিত্র এঁকে আশা করি দেখাইতে হবে না।
তারপর এখানে ছোট করে দেখো, আমি ড্রয়িং এ যাবো কিনা ভাবতেছি, না এখানে দেখাই দেবো, এখানেই দেখাই দিই, জায়গা আছে। তো এই একই জিনিসই আঁকবো তো। তো এটা ক্রমান্বয়ে হ্রাস পাবে, ধরো সে সর্বোচ্চ উপযোগ কত, 4 একক পাই, তাই না? তাহলে আমরা 1 2 3 4 5 আর ছয়টা গ্রহণ করে, 1 2 3 4 5 6। তাহলে এখানে লিখি 1 2 3 4 5 6। সর্বোচ্চ উপযোগ এটা ধরি 0, ও এক্স। এই তোমরা এগুলো লিখে নিবা, নিচে ভূমিকক্ষের দ্রব্যের পরিমাণ আর লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি নির্দেশ করা হয়েছে। তাহলে এখানে দেখো এটা 1 2 3 4 5। তো প্রথম একক থেকে দেখো, প্রথম একক থেকে সে 4, তাহলে এইটা আমরা প্রান্তিক উপযোগটা নির্ণয় করো। প্রান্তিক উপযোগ হচ্ছে প্রথম একক 4, এটা 4 3 2 1 0। প্রথম একক থেকে সে 4 4 করে এইখানে প্রথম উপযোগ লাভ করে। দ্বিতীয় একক থেকে 3, তাহলে এই বরাবর ধরলাম, এই বরাবর যদি একটু ভুল হতে পারে। তৃতীয় একক থেকে 2 ধরলাম তারপর চতুর্থ একক থেকে 1, পঞ্চম একক থেকে 0 এবং ষষ্ঠ একক থেকে -1। তাহলে আমরা এটা যদি যোগ করি, এভাবে যদি রেখা টানতে পারো, এভাবে রেখা টানে দিতে পারো ছোট ছোট করে। তোমরা যখন ইয়েতে একবার সুন্দর করে রাখতে পারবা। আমার এখানে আসলে আমি ইয়েতে আঁকতেছি, পারফেক্টলি হচ্ছে না, আমি স্যাটিসফাইড না যেভাবে আঁকতেছি। তাহলে এটা দেখো, এদিকে নিয়ে আসে, এদিকে নিয়ে আসে, এর কই যাস। ষষ্ঠ একক থেকে -1, এদিকটা বাড়াই দিতে পারো, এদিকে বাড়াইয়া -1 লিখে দিতে পারো। তাহলে এখানে -1 ষষ্ঠ একক থেকে। তাহলে এই যে এটা ধরো এ ধরি, এ, এটা বি, এগুলো ছোট হাতের দিবা, কে প্লাস ওয়ান, ডি, এটা ই, এটা এফ। তাহলে এটা হচ্ছে কর্মরা সমান প্রান্তিক উপযোগ বিধি অঙ্কন চিত্রের মাধ্যমে ব্যাখ্যা, ঠিক আছে? হ্যাঁ, এই কথাগুলো এখানে বলা আছে। এই বিধির সীমাবদ্ধতা, এই বিধি, এই 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 যতটুকু পড়াইছি এতটুকুর ভিতরে কারো বুঝতে কোনো সমস্যা থাকলে আমাকে প্রশ্ন করো। আমি একটা প্রশ্ন নিই তোমাদের। কারো প্রশ্ন করতে পারো, কে প্রশ্ন করবা? কোনো জিজ্ঞাসা থাকলে প্রশ্ন করো। স্যার আমি আচ্ছা বলো। স্যার ওই যে একটু আগে যে একটা প্রান্তিক ইউ বুঝাইলেন 2 নম্বর পয়েন্টে যে ছিল, স্যার মাইক্রোফোনের সমস্যা হইতেছিল আপনার আর কি বুঝতে পারি নাই। কত নম্বর, এই 2 নম্বরটা? স্যার ওই পৃষ্ঠার 2 নম্বরে যে ছিল, হ্যাঁ, অর্থের প্রান্তিক অ- উপযোগ স্থির। অর্থের প্রান্তিক উপযোগ স্থির বিষয়টা হচ্ছে এরকম। যেমন আমি একটা উদাহরণ দিয়েছিলাম, এখানে দেখো, ধরো একটা পণ্যের দাম 50 টাকা, প্রথম একটা বছর ছিল 50 টাকা, পরবর্তী বছর এটা 60 টাকা হয়ে গেছে। তো যেহেতু 50 টাকা 60 টাকা হয়ে গেছে, এখন অর্থের মূল্য কি বাড়ছে না কমছে? বলো, উত্তর দাও সাথে সাথে বলো। অর্থের মূল্য কমছে। কমছে, তাহলে অর্থের প্রান্তিক উপযোগ এখানে কমছে কিন্তু। আবার যদি এটার দাম 40 টাকা হয়, তাহলে এটা অর্থের মূল্য বৃদ্ধি পেয়েছে। তাহলে এই অর্থের প্রান্তিক উপযোগ এখানে স্থির রাখতে হবে, স্থির ধরতে হবে, এটাই। বা অর্থের দাম বাড়বেও না, কমবেও না। এই, বুঝছি। ঠিক আছে। এই নাম চেঞ্জ করে স্যার আমার একটা আসতেছি কিন্তু প্রশ্ন। তোমরা। হ্যাঁ, যে করো। স্যার ইউটিল কি? ইউটিল হচ্ছে, ওই আমরা আগের ক্লাসে পড়ছিলাম, তুমি ভুলে গেছো। তোমরা একটু দেখাই, আমরা এখানে পরে আসছিলাম যে ইউটিল কি। আগের ক্লাসটা কোথায় আমাদের? ইকোনমিক্স। হুম, ফার্স্ট পেপার। স্যার পরিমাপের একক না? হ্যাঁ, এটা হচ্ছে উপযোগ পরিমাপের একক। তো গত ক্লাসটা করণের শশী। জি স্যার।
এখানে তো আপনার প্রান্তিক উপযোগ, এখানে কি সেম মিনিং? হ্যাঁ, সেম মিনিং হবে। এই যে দেখো, এই যে উপযোগ কোথায় পড়েছে, ইউটিলিটি, এই যে প্রান্তিক উপযোগ, এই যে ইউটিলিটি আছে তাই না, এখানে কি আছে, জি স্যার, আপনি ইউটিলিটি। বলছিলেন যে ইউটিল থেকেই মানে ইউটিলিটি থেকে ইউটিলিটি, ইউটিল। হ্যাঁ রাইট, এইটাই আর কি, এখান থেকে ইউটিল শব্দটা আসছে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যদি কোনো সমস্যা না থাকে আমরা পরের অংশে যাই। কোথায় যেন ছিলাম, ইকোনমিক্স সেকেন্ড পেপার 7 লেকচার, ফার্স্ট পেপার এটা। তাহলে আমরা এটা এটা মোটামুটি বুঝে গেছি। তাহলে আমরা এইখান থেকে যাবো, এই বিধির সীমাবদ্ধতাটা কি, এই সীমাবদ্ধতা জানার চেষ্টা করব। দেখো, আয় এবং রুচির পরিবর্তন, মানুষের আয় এবং আয় সবসময় একরকম থাকে না, আয় বাড়ে কমে, রুচি মানুষের পরিবর্তন হয়, পছন্দ পরিবর্তন হতে পারে। যেহেতু আয়, রুচি এবং পছন্দ পরিবর্তন হয়, তাহলে এই বিধিটি অকার্যকর হবে। যখন আয় পরিবর্তন হলে, রুচি পরিবর্তন হলে, পছন্দ পরিবর্তন হলে বিধি কার্যকারিতা নেই, ঠিক আছে। তারপর 2 নম্বর আছে দ্রব্যের পরিমাণ। ওই একটু আগে বলছিলাম যে একজন তৃষ্ণার্ত ব্যক্তিকে যদি 1 চামচ পানি দেওয়া হয়, তাহলে পানির প্রতি তার আগ্রহ কমবে না। আমরা জানি যে 1 চামচ খাওয়ার পর 2য় চামচের আগ্রহ কমবে না, তার উল্টো আগ্রহ বৃদ্ধি পাবে। এর সামান্য পরিমাণ। তাহলে এইখানে এই বিধিটা কার্যকর না, যেমন কার্যকর দ্রব্য পর্যাপ্ত মাত্রায় হওয়া প্রয়োজন। এখন বলছে ক্ষুধার্ত ব্যক্তিকে ছোট বাটিতে বাদ দেওয়া হলে, একজন ক্ষুধার্ত ব্যক্তি যদি অল্প একটু বাটিতে বাধ্য হয়, তাহলে তার দ্বিতীয় বাটি খাওয়ার প্রতি তার আগ্রহ আর আগের তুলনায় আরো বেশি বৃদ্ধি পাবে। নাম্বার 3 হচ্ছে শখের দ্রব্য। শখের দ্রব্যের ক্ষেত্রে এই উপযোগ বিধি কার্যকর না, কার্যকর হয় না। কেন কার্যকর হয় না? যেমন তোমার খুব শখ, তুমি ডাক টিকিট সংগ্রহ করো, তো তুমি যখন একটা ডাক টিকিট সংগ্রহ করবা, তো দ্বিতীয়টার প্রতি শখ আরো বাড়বে, আরো খুঁজবা আর কোথায় আছে। অথবা তোমার খুব শখ, তুমি লাল পয়সা সংগ্রহ করো, আমি একটা সময় এটা করছিলাম কিছুদিন। লাল পয়সা, এক ধরনের পয়সা আছে বাংলাদেশে, ছিল লাল পয়সা, এই লাল পয়সা সংগ্রহ করার শখ। তো যখন তোমার কাছে 2টা আছে, 3টা আছে, তুমি আরো বেশি খুঁজতেছো কোথায় লাল পয়সা পাওয়া যাবে, এই আর কি। এটা হচ্ছে শখের দ্রব্য, এখানে এই বিধি কার্যকর না। পরিবর্তক দ্রব্য। পরিবর্তক দ্রব্য আগে উদাহরণের মধ্যে বুঝাই দিয়েছি যে যেমন যদি চায়ের দাম বৃদ্ধি পায়, তাহলে মানুষ চায়ের পরিবর্তে কফি খাবে। চিনির দাম বৃদ্ধি পেলে গুড় খাবে, গুড়ের দাম বৃদ্ধি বৃদ্ধি পেলে চিনি খাবে। তাহলে তখন এই বিধিটা কার্যকর হয় না, ঠিক আছে। আর তারপর হচ্ছে 5 নম্বর পরিপূরক দ্রব্য। পরিপূরক দ্রব্য যেমন একটার সাথে একটা সম্পর্কিত। যেমন তোমার একটা জুতা আছে, একটা জুতা দিয়ে তুমি চলতে পারবে, তোমার একটা জুতা অবশ্যই লাগবে, একটা জুতা দিয়ে তো আর চলা যায় না। আর আবার যদি দেখা গেছে যে একটু আগে উদাহরণ দিয়ে বলছিলাম যে পেট্রোলের দাম যদি কমে, তাহলে মানুষ গাড়ির ব্যবহার বাড়ায়। পেট্রোলের দাম যদি বাড়ে, গাড়ির ব্যবহার কমায়। এরকম একটার সাথে একটা সম্পর্কিত। কালি ছাড়া কলম চলতে পারবে, কালি কলম, মোটর গাড়ি, পেট্রোল এটার উপরে নির্ভরশীল। তখন এটার উপর এভাবে কোনো একটা বিষয়ের উপরে এই কোনো সময় প্রাথমিক উপযোগ বিধি কার্যকর হয় না। অনুকরণ প্রিয়তা, অনেকেরই অনুকরণ প্রিয়তা আছে। মেয়েদের ভিতরে অনেকটা বেশি অনুকরণ করে। যদি এলাকায় কোনো ভাবি একটা জিনিস কিনছে, কোনো একটা বান্ধবী একটা জিনিস কিনছে, তখন সে অনুকরণ করে ওই জিনিসটা কিনতেছে। এটা হচ্ছে অনুকরণ প্রিয়তা। অথবা এখানে উদাহরণ দিচ্ছে, একটা নির্দিষ্ট এলাকায় একটা টেলিভিশন আছে, একবার সবার বাড়িতে ডিশ টেলিভিশন আছে, তখন ওই বাড়িতে, ওই এলাকায় যদি কারো বাড়িতে ডিশ টেলিভিশন না থাকে, সে ওটা কিনতে চায়, নিতে চায়। এটাই করি। কৃপণ ব্যক্তি। কৃপণ ব্যক্তি অর্থ লিপ্সা বেশি থাকে। কৃপণ ব্যক্তি সে যত এ জগতে হয় সেই বেশি চায়, যার আছে বুড়ি বুড়ি, তো সে আরো বেশি বেশি চায়। অবশ্যই সে দ্রব্য করে অনিচ্ছুক থাকে, একটা অর্থ ব্যবসা বেশি থাকে। যেহেতু তার অর্থ ব্যবসা বেশি থাকে, সে দ্রব্য কিনতে চায় না। এই জন্য কৃপণ ব্যক্তির ক্ষেত্রে এই বিধি কার্যকর হয় না। প্রথমে একটা 10 টাকার দিয়ে একটা আপেল খাওয়ার পর সে এনাফ থাকে, সে আর পরে 8 টাকা দিয়ে আর খাবে না, সে টাকার অপচয় মনে করে, ঠিক আছে। তখন এই বিধিটা কার্যকর হয় না। তারপর হচ্ছে দেখো,
নেশা জাতীয় দ্রব্য, নেশা জাতীয় দ্রব্যের ক্ষেত্রে এই বিধি কার্যকর হয় না, কারণ যারা নেশা করে তারা ওই যে জিনিসটা খায় সেই জিনিসটা আরো বেশি খেতে চায়। এদিকে আর না গেলাম, সময়ের ব্যবধান এটা আগে উদাহরণ দিয়ে বুঝাইছি। যেমন আজকে একটা আপেল খেলে আগামীকালকে আরেকটা আপেল খেলে পরের দিন আরেকটা আপেল খেলে তখন এই বিধি কার্যকর হবে না। ঠিক আছে। আর সে দ্রব্যর গুণগত বিভিন্নতা, গুণগত যেমন একটা দ্রব্য তুমি ব্যবহার করতেছো গুণে মানে একটু কম ছিল, পরে যখন পরবর্তী দ্রব্যটা তুমি ব্যবহার করো বেশি মানসম্মত হইলে ওই জিনিসটা তুমি ব্যবহার করতে বেশি চাবা। এই হচ্ছে দ্রব্যের গুণগত ভিন্নতা। এই দ্রব্যের গুণগত ভিন্নতার কারণে অনেক সময় পরের বার আগ্রহ না কমে উল্টো আগ্রহ বৃদ্ধি পেতে পারে। আমাদের এই ক্লাসটার সময় আছে আর 8 মিনিট। 8 মিনিটের ভিতরে তোমাদের একটা কাজ দিয়ে দিই, এটা হচ্ছে বাড়ির কাজ, এটা আমি দিয়ে দেবো একটা, এটা নিজের কল্পনা করে একটা আঁকে নিবা। চাহিদায় যাবো কিনা আজকের, যদি অর্ধেক টাইম হয়ে গেছে, আর 10 মিনিট আছে ক্লাসটা। কি হইলো? ও আচ্ছা, এখানে বুঝাইছে যে 159 ডলার লাগবে 1 মাসের জন্য, যদি আমরা এটা 1 ঘন্টা মানে 60 মিনিটের বেশি বাড়াইতেছি না, আমাদের এত টাকা পয়সা নেই। আমরা পড়াশোনা আসি, দেখি এখানে ডিমান্ড বা চাহিদা, আমরা শুধু চাহিদাটা পড়বো, দেখি চাহিদার বৃদ্ধিটা পড়তে পারি কিনা। আর পরের ক্লাসে পরের থেকে আলোচনা করবো পরবর্তী ক্লাসে। সাধারণত কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলে। তোমরা এটা 9-10-এ পড়ছো, কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষার চাহিদা, কিন্তু অর্থনীতিতে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা চাহিদা হিসেবে গণ্য হয় না। ধরো যে একজন ভিক্ষুকের মোটর সাইকেল, যেমন একজন ভিক্ষুক সে চিন্তা করে যে একটা গাড়ি কিনবে, গাড়ি কিনে আর বেশি বাড়ি বাড়ি ভিক্ষা করতে পারবে, কিন্তু তার এই গাড়ি কেনার সামর্থ্য নাই, এই জন্য সেটাকে চাহিদা বলা যাবে না। আবার একজন কৃপণ ব্যক্তি, তার কাছে টাকা থাকতে পারে কিন্তু সে গাড়ি কিনবে না, তাহলে সেটাও কিন্তু চাহিদা হবে না। চাহিদা হওয়ার জন্য 3টা শর্ত থাকতে হবে এখানে দেখো। 1 নম্বর শর্ত হচ্ছে কোনো দ্রব্য বা সেবা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে হবে। যদি আকাঙ্ক্ষা না থাকে তাহলে সেটা চাহিদা বলা যাবে না। আকাঙ্ক্ষা পিছনে সামর্থ্য বা ক্রয় ক্ষমতা, যে ভিক্ষুকের গাড়ি কেনার ইচ্ছা আছে আকাঙ্ক্ষা আছে, কিন্তু তার এই সামর্থ্য বা ক্রয় ক্ষমতা নেই, সামর্থ্য বা ক্রয় ক্ষমতা থাকতে হবে। আর অর্থ ব্যয় করে ক্রয়ের ইচ্ছা, ওই ভিক্ষুকের অর্থ আছে, ইচ্ছা মানে কিন্তু অর্থ ব্যয় করার ইচ্ছা নেই, তাহলে সেটাকে চাহিদা বলা যাবে না। এই 3টা শর্ত পালন করতে হবে। দেখি কোন অর্থনীতিবিদরা কি করছে, এটা তোমরা মনে পড়বা, কোন অর্থনীতিবিদ কে কে চলে গেল ক্লাস থেকে। এই এক একজন এক এক নিজের নাম চেঞ্জ করে আরেকজনের নাম দিয়া যদি ক্লাসে ঢুকে তাহলে তো হয় না। দেখো, অর্থনীতিবিদ বেনহাম বলেন কোন নির্দিষ্ট সময়ে ক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে তাই হলো ওই দ্রব্যের চাহিদা। কোন নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট সময় ক্রেতা বিভিন্ন দামে ভিন্ন ভিন্ন দামে একটা দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ একটা দ্রব্য বিভিন্ন পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে সেটা হচ্ছে ওই দ্রব্যের অর্থের চাহিদা। এগুলো তোমার অর্থের চাহিদা নিয়ে তোমরা পড়ছো, নতুন করে এগুলো পড়ানোর কিছু নেই। কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা, পশ্চাতে অর্থ ব্যয় করার সামর্থ্য, এটা পিছনে অর্থ ব্যয় করতে যদি সামর্থ্য থাকতে হবে, অর্থ ব্যয় করার ইচ্ছা থাকলে যখন তাকে চাহিদা বলে। আর অতঃপর র্যাগন ও থমাস কি বলছেন, চাহিদার পরিমাণ হলো সে পরিমাণ দ্রব্য যা ভোক্তা নির্দিষ্ট দামে ক্রয় করতে ইচ্ছুক। আর আমরা অতএব বুঝতে পারলাম অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে, এই যে বিভিন্ন অবস্থা, অন্যান্য অবস্থাগুলো আমরা সামনের দিকে পড়বো। অপরিবর্তিত থেকে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে, একটা সময়টা নির্দিষ্ট থাকতে হবে, দামটাও নির্দিষ্ট থাকতে হবে। একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে ভোক্তা কোনো দ্রব্য বা সেবার যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তাকে চাহিদা বলে। যতটুকু সে ক্রয় করতে ইচ্ছুক সেটা হচ্ছে তার চাহিদা। হ্যাঁ, আর বাকি আছে এতটুকু। আমরা এদিকে আর আজকের মনে হয় যে শেষ করতে পারবো না, 6 মিনিট আছে, 6 মিনিট শেষ করতে পারবো না, আমরা এই দিকটা আর যাবো না। আহ আগামী ক্লাসে আমরা চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম নিয়ে পড়বো, এবং চাহিদা বৃদ্ধি নিয়ে আগামী ক্লাসে পড়বো। চাহিদা বৃদ্ধিটা পড়ি, চাহিদা বৃদ্ধিটা পড়ে ফেলি, ব্যতিক্রমটা আগামী ক্লাসে পড়বো। চাহিদা বৃদ্ধি কি?
ওই যে তোমরা জানো যে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। এই তো দাম এবং চাহিদার ভিতরে যে বিপরীত সম্পর্ক যে বিধির মাধ্যমে প্রকাশ করে সেটা হচ্ছে চাহিদা বিধি। যেমন এখানে দেখো, চাহিদা বিধির প্রকার কোয়ান্টিটি, কোয়ান্টিটি অফ ডিমান্ড সমান ফাংশন অফ পি। কোয়ান্টিটি অফ ডিমান্ড মানে এটা হচ্ছে চাহিদার পরিমাণ, আর ফাংশন অফ পি, পি হচ্ছে, এফ হচ্ছে অপেক্ষক আর পি হচ্ছে দাম। তাহলে চাহিদার পরিমাণ নির্ভর নির্ভর করে দামের উপরে। এটাই বলছে এখানে দেখো, দাম ও চাহিদার পরিমাণের মধ্যে বিপরীত সম্পর্ক হলো চাহিদা বৃদ্ধি, যা চাহিদা রেখার ঋণাত্মক ঢালের মাধ্যমে প্রকাশ পায়। তো দেখো, চাহিদা বৃদ্ধি অন্যান্য অবস্থায় স্থির বলতে কোন কোন অবস্থায় স্থির থাকবে, একটু আগে বলছিলাম যে অন্যান্য অবস্থায় স্থির থাকতে হবে। সেখানে থাকতে হবে ভোক্তার আয়, রুচি, অভ্যাস, এগুলো আগেও বলছি। ভোক্তার আয় স্থির থাকতে হবে। আয় বাড়লে কমে চাহিদা পরিবর্তন হতে পারে, রুচির সাথে চাহিদা পরিবর্তন হতে পারে, অভ্যাস মানুষের চাহিদা পরিবর্তন করতে পারে। তাহলে এই যে আয়, রুচি, অভ্যাস এগুলো অপরিবর্তিত থাকবে। ভোক্তা যুক্তিশীল আচরণ করবে, ভোক্তা আচরণ যুক্তিশীল আচরণ করবে। সে যদি অনেক বেশি চাহিদা সম্পন্ন হয় তাহলে অযৌক্তিক হয়, সেটা হবে না। পাগল যদি হয় তাহলে সেটা যুক্তিশীল না। তারপর দেখো, বিবেচিত দ্রব্যের সাথে সম্পর্কিত অন্য দ্রব্যের দাম স্থির থাকতে হবে। যেমন আমরা জানি যে চিনির দাম বাড়লে গুড়ের চাহিদা বৃদ্ধি পায়, কিন্তু তোমার এখানে গুড়ের চাহিদা, গুড়ের দামটাও স্থির থাকতে হবে। ঠিক আছে, অন্য দ্রব্যের দাম স্থির থাকতে হবে। আবার তেল এবং গাড়ির সাথে গাড়ির দাম এবং তেলের দাম দুইটাই স্থির থাকতে হবে। গাড়ির দাম যদি বাড়ে কমে তাহলে সেটা চাহিদার পরিবর্তন হবে, যখন তেলের দাম স্থির থাকবে। ভোক্তার সংখ্যা স্থির থাকতে হবে। ভোক্তার সংখ্যা যদি বাড়ে তাহলে চাহিদা বৃদ্ধি পাইলেও যোগান কমে যাবে। ভোক্তার সংখ্যা স্থির থাকতে হবে, ঠিক আছে, ভোক্তা কম বেশি হতে পারবে না। সময়, একটা নির্দিষ্ট সময় থাকতে হবে। সময়ের সাথে সাথে নির্দিষ্ট সময় চাহিদাটা নির্ভরশীল হবে। শীতের দিনে যদি তুমি গরম পোশাক, ওটা দাম বৃদ্ধি পেলেও চাহিদা বাড়ে না, সরি চাহিদা কমে না, বরং বাড়ে। যেমন শীতের দিন তোমার সোয়েটার বা গেঞ্জি বা এই জাতীয় যেগুলো শীতের পোশাক, এগুলো দাম বাড়লেও চাহিদা কিন্তু কমে না। আমরা জানি দাম বাড়লে চাহিদা কমে, কিন্তু শীতের দিনে দাম বাড়লেও চাহিদা কমবে না, উল্টা চাহিদা বৃদ্ধি পাবে। এটা সময়টা এবং সময় স্থির থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই ক্লাসটা এখানে শেষ করে দিই। আমরা পরের ক্লাসে আমরা সেকেন্ড পেপার নিয়ে আলাপ আলোচনা করব। 3 মিনিট থাকতো, আমরা ক্লাসটা এখানে শেষ করে দিই। তোমরা যে ইয়ারটা দেওয়া থাকবে সেখান থেকেই